ভেবেছিলাম আমার তুচ্ছ প্রাণটা এক পলকেই বেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব আল হাসান, আর আপনারা দেখছেন FM.রাকিব। তো বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। সকালবেলা হঠাৎ করে মৃদু আলো এবং মায়ের ডাকে ঘুম ভাঙলো। আগের দিন রাতে ভারী বৃষ্টি হয়েছে, এই জন্য বিছানা থেকে উঠতে মন চাচ্ছিল না। এমন সময় মা ডেকে বলল, রাকিব রাকিব, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে। সারাদিনের ক্লান্তি ভরা শরীর নিয়ে বিকালে ফিরে আসলাম স্কুল থেকে। সেই সময় আমি পাশের গ্রামে একটি বাড়িতে প্রাইভেট পড়তাম। আজকে স্কুল থেকে আসতে খানিকটা দেরি হয়েছে এবং বৃষ্টির মৌসুম হওয়ার কারণেও আকাশ হয়ে গিয়েছিল একদম অন্ধকার। সন্ধ্যা 7টার দিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে। আকাশে তখন ভারী মেঘ, মনে হচ্ছে একটু সুযোগ পেলেই হুমড়ি খেয়ে পড়বে পৃথিবীর বুকে। বাড়িতে থাকা হারকিনটা হাতে নিয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমি চলে গেলাম প্রাইভেটের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেতে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগে। বলতে গেলে গ্রামের একদম শেষ মাথায় বলা যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, এত রাতে আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট পড়ে শেষ করে চলে আসি, আমার কি ভয় করে না? হ্যাঁ, ভয় করে, কিন্তু ভয় না করার কারণ হচ্ছে আমার সাথেই পড়ে আমার একজন বন্ধু, নাম তার সুফিয়ান। আমার বাড়ি থেকে সুফিয়ানের বাড়ি প্রায় 10 মিনিটের রাস্তা। 10 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সুফিয়ানের বাড়ির ঠিক কাছাকাছি। সুফিয়ানের বাড়িতে একটি পোষা বিড়াল এবং কুকুর আছে। আজকে বিড়ালটাকে দেখা না গেলেও দেখলাম কুকুরটা আমাকে দেখে কেন জানি চিল্লাচ্ছে, ভু ভু করছে। আমি তাকে পাত্তা না দিয়ে চলে গেলাম সুফিয়ানের ঘরের সামনে এবং তাকে ডাকা শুরু করলাম, সুফিয়ান সুফিয়ান, কই তুই? আজকে সুফিয়ান স্কুলেও আসে নাই। আমি ভেবেছিলাম সে অসুস্থ, কিন্তু কিছুক্ষণ পরেই আন্টি বের হয়ে বলল, বাবা তুমি আজকে যাও, সুফিয়ান নর আমার বাড়িতে গেছে। তখন আমি আর কথা না বাড়িয়ে আন্টির সাথে কথা শেষ করে বেরিয়ে পড়লাম প্রাইভেটের উদ্দেশ্যে। সাধারণত আমি সুফিয়ানকে ছাড়া কখনোই প্রাইভেটে যাই না, কিন্তু সামনেই বার্ষিক পরীক্ষা, পড়াশোনার প্রচুর চাপ, এই জন্য মনের মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে প্রাইভেটে। সুফিয়ানের বাড়ি পাড়ি দিয়ে গ্রামের মেট্রো রাস্তায় উঠতে লক্ষ্য করলাম সুফিয়ানের কালো বিড়ালটা আমার পায়ের কাছে এসে বসে আছে। বিড়ালটার গায়ের রং কালো হওয়ার কারণে অন্ধকারে তাকে দেখাই যায় না, কিন্তু আমার হাতে হারিকেন থাকার কারণে তাকে আমি দেখে চিনতে পারলাম। তাকে একটু আদর করে এগিয়ে পড়লাম আমার লক্ষ্যে। প্রায় আধা ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে। এসেই স্যারকে ডাক দিলাম। স্যারকে ডাক দিয়ে রুমে প্রবেশ করতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এমনভাবে বৃষ্টি হচ্ছিল দেখে বোঝাই যাচ্ছিল বৃষ্টি হয়তো বা আজ সারা রাতেও ছাড়বে না। পড়া শেষ করে লক্ষ্য করলাম বৃষ্টি এখনো থামে নাই। সেই মুহূর্তে স্যার বলল, রাকিব আসো আজকে আমাদের সাথে খাও। স্যারের জোর করার কারণে আর পরে স্যারকে না করতে পারলাম না, আর বাইরে বৃষ্টিও হচ্ছে, আমার করার কিছুই ছিল না। স্যারদের বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করেছে। খাওয়া দাওয়া শেষে স্যার কিছু মাছ আমাকে একটি বাটিতে করে দিল, বললো এটা তুমি বাড়িতে যেয়ে খেও। স্যারের জোরাজোরের কারণে স্যারকে পরে আর না করতে পারিনি। গল্পটা যে সময়ে, সেই সময় মোবাইল ফোন বলে কিছুই হতো না। মোবাইল ফোন বলে কিছুই ছিল না বলতে গেলে ভুল হবে, মোবাইল ফোন ছিল, কিন্তু তা শুধুমাত্র ব্যবহার করতো ব্যবসায়ী মানুষজন। এই জন্যে বাড়িতে আর পরে কোনো যোগাযোগ করতে পারিনি। স্যারেরা মিলে একসাথে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে লক্ষ্য করলাম বৃষ্টি হালকা হয়ে গেছে। এই জন্য আমি আমার হারিকেনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাত তখন প্রায় 9টা বা 10টা বাজে। এক হাতে হারিকেন আর এক হাতে স্যারের দেওয়া বক্স নিয়ে হেঁটে যাচ্ছিলাম মাটির রাস্তা দিয়ে। বৃষ্টি একদম থেমে গেছে বললেই চলে, কিন্তু গাছে থাকা ফোঁটা ফোঁটা পানি মাঝে মাঝে পড়ছে গায়ে। বেলে মাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা অনেক আগেই শুকিয়ে গেছে, কিন্তু পাশে থাকা ঘাসগুলো শিশির কোণার মতো ভিজে আছে। স্যারদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম ধান ক্ষেতের কাছে। চারিদিকে খোলা মাঠ, ভারী অন্ধকার, কিন্তু শীতের বেলা শিশির কোণার কারণে চাঁদের আলোতে হালকা পাতলা সবই দেখা যাচ্ছে, এবং আমার হাতেও ছিল হারিকেন, তাই সব ভালোই দেখতে পাচ্ছিলাম। মাঠটা বলতে গেলে অনেকটাই বড়, প্রায় 20 মিনিটের রাস্তা। এই ধানের মাঠটা পাড়ি দিলেই পাওয়া যায় সুফিয়ানের বাড়ি, তারপরেই তো আমার বাড়ি। 5 মিনিটের রাস্তা পাড়ি দিতেই কেন জানি শরীরটা ভার ভার হয়ে গেল। ভেবেছিলাম বেশি খেয়েছি, এই জন্য হয়তো বা শরীরটা ভার ভার লাগছে, কিন্তু 2-1 পা সামনে ধাপ দিতে লক্ষ্য করলাম পাশের ধান ক্ষেতের পানি অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। আমি ভাবলাম হয়তো বা মাছ। গ্রামের এদিকে অনেক মানুষ বড় বড় পুকুর নেই, তারপরে বর্ষাকালে বেশি পানি হওয়ার কারণে
মাছগুলো বেরিয়ে যায় এবং পানি কমলে সেই মাছই ফসলি জমি বা ধান ক্ষেতের মতো জায়গাতে আটকা পড়ে যায় এবং আমিও ভেবেছিলাম হয়তোবা মাছ হবে। এই বিষয়কে বেশি গুরুত্ব না দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। চারদিকে থই থই অবস্থা। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার শরীর আগের থেকেও বেশি ভার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম পিছে থেকে একটি বিড়ালের শব্দ। গ্রামের মানুষ এবং মুরব্বীদের কথা অনুযায়ী গভীর রাতে বা ভোর দুপুরে যদি পিছে থেকে কেউ ডাকে তাহলে পিছে না তাকানোর জন্য, এবং আমিও আর সাহস পেলাম না পিছে তাকানোর মতো। তারপর অল্প কিছু রাস্তা পাড়ি দিতেই লক্ষ্য করলাম মেয়েদের নুপুরের শব্দ। তখন আমার শরীরটা কেন জানি হিম হয়ে আসলো, থরথর করে কাঁপতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না এই মুহূর্তে আমি কি করব। সেই মুহূর্তে কে জানি আমাকে আমার নাম ধরে পিছে থেকে ডাক দিল। আমি পিছে না দেখে আরো জোরে হাঁটা শুরু করলাম। তখনই পিছে থেকে বলে উঠলো, কিরে, আমাকে মাছ খাওয়াবে না? তখন আমি বুঝতে পারলাম আমি হয়তোবা বড় বিপদে পড়ে গেছি। ডানে বামে না দেখে দিলাম একটা দৌড়। যত জোরেই দৌড়াই না কেন জানি পথটা সামনের দিকে আগাচ্ছিলই না। বারবার ঘুরে ফিরে একই জায়গাতে চলে আসতেছিলাম। কিছুক্ষণ ছোটাছুটি করার পর লক্ষ্য করলাম পাশের গাছ থেকে একজন মহিলা আমার দিকে রক্ত চোখে তাকিয়ে আছে। মহিলার পরনে সাদা কাপড়। চোখের পলক পড়তেই লক্ষ্য করলাম মহিলাটা গাছ থেকে নেমে চলে এসেছে একদম আমার সামনে। বুঝতে পারলাম আমার হাতে আগুন থাকার কারণে হয়তোবা সে আমার একদম কাছাকাছি আসতে পারছে না বা আমার ক্ষতি করতে পারছে না। কিন্তু তখনই আমার কপালে ছিল আর একটি বিপদ। হঠাৎ করে লক্ষ্য করলাম হারিকেনের আলো আস্তে আস্তে কমতে শুরু করলো। হারিকেনের তেলও কম ছিল, এই জন্য আমি আরো বেশি ভয় পেতে শুরু করলাম। এক মুহূর্তে এসে হারিকেনের আলোটি বন্ধই হয়ে গেল। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার সামনে থাকা বস্তুটি আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসছে আর বলছে, কিরে, আমাকে একটু ইলিশ মাছ খাওয়া। সেই মুহূর্তে সে অবান্তরটি হঠাৎ করে এসে লাফিয়ে পড়লো আমার উপরে এবং গলা চাপ দিয়ে ধরলো। ভেবেছিলাম আমার তুচ্ছ প্রাণটা সেই মুহূর্তে বেরিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তখন সেন্সলেস হয়ে যাই। তারপরের আমার আর কোনো কথাই মনে নেই। সকালবেলা ঘুম ভেঙেছিল আমাদের গ্রামের আক্কাস কাকার বাসায়। আমার জ্ঞান ফিরেছে দেখে আক্কাস কাকা আমাকে বলল, কি রে রাকিব, তুই এত সকাল ভোরে ওই রাস্তাতে কি করছিলি? আমি আমার আক্কাস কাকাকে কালকে রাতের সব ঘটনা খুলে বললাম। আক্কাস কাকা আমার ঘটনা শুনে বলল, আজকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখি তুমি রাস্তার সাইডে পড়ে আসো, তখন তোমারে তুইলাই না আমি বাড়িতে ঘুমাইয়া রাখছি। আকাশ কাকা তখন আমাকে বলল, তোমার মা বাবাকে আমি জানিয়ে দিয়েছি, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। FM.রাকিবের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমাদের এই ঘটনাটি পেয়েছিলাম আমরা একটি ফেসবুক পেজে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজ FM.রাকিবে। এছাড়াও আমাদের চ্যানেলের বায়োতে যেয়ে দেখে নিতে পারেন আমাদের জিমেল অ্যাড্রেস এবং আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যদি এই গল্প সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।